সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, বিপদসীমার কাছে বইছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র। নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত একজন, আহত আরও অন্তত 5 জন। ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হল ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম পূজা, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা। টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচে রয়েছে। পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার 49 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল আছে। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। এছাড়া শেরপুরের মহারশী, ভোগাই আর সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নদী ভাঙনের বিষয়ে জানাতে শেরপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। তার কাছে যাচ্ছি। মঞ্জুরুল, কোন কোন এলাকায় নদী ভাঙন বেড়েছে জানাবেন। ভাঙন প্রতিরোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ কি এখন পর্যন্ত নিয়েছে কিনা? হ্যাঁ দোলা, টানা 3 দিনের বর্ষণে পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, ভোগাই, চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই নদীর বিভিন্ন জায়গায় ভেঙে পানি মানুষের বাড়িঘরে প্রবেশ করেছে, ফসলের মাঠে পানি প্রবেশ করেছে। এতে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, জনদুর্ভোগে পড়েছে এই এলাকার মানুষ। বিশেষ করে ঝিনাইগাতি বাজারের যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, ঝিনাইগাতি বাজারের যে প্রধান সড়ক, এই সড়কটি পানিতে নিমজ্জিত হয়ে গেছে ঢলের পানিতে। এখান দিয়ে মানুষের যাতায়াত এবং যারা যানবাহনে চলাচল করছে তারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে, খুব রিক্সের মধ্য দিয়ে এখান দিয়ে তারা চলাচল করছে। এবং ঝিনাইগাতি এলাকার খৈলকোড়া যে নদী তীর রয়েছে সেখানে ভেঙে গিয়েছে, সেখানে ভেঙে গিয়ে অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গিয়েছে ঘর বাড়ি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেহেতু তাৎক্ষণিক এই পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে, তাই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। তবে এভাবে যদি টানা বর্ষণ চলতে থাকে তাহলে একটা সময়ে দেখা যাবে যে ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবর্দী সহ সব অঞ্চলেই বন্যায় যে মানুষ আমন আবাদ করেছে সেই আমন আবাদ বন্যার পানিতে প্লাবিত হয়ে যাবে। এর আগেও গত 2 বছর আগে এবং গত বছরও এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে এই এলাকার যারা কৃষক রয়েছেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ঝিনাইগাতি বাজারে যে পানিটা প্রবেশ করেছে, যে ঢলের পানি প্রবেশ করেছে, এটা আমরা ঝিনাইগাতির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যে পানি নিষ্কাশনের, বাজারের যে পানি নিষ্কাশনের 2টি ড্রেন রয়েছে, এই ড্রেন 2টি নদীর সাথে সরাসরি সংযুক্ত হওয়ার কারণে সেই ড্রেন দিয়েই ঝিনাইগাতি বাজারে এভাবে ঢলের পানি প্রবেশ করেছে এবং মানুষের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শেরপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার সর্বশেষ খবর। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান। নরসিংদী সদরের আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টার দিকে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইদন মিয়া নামের একজন। পুলিশ জানায় 2024-এর 5 আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয়। এর জেরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাগেরহাট জেলা নির্বাচন অফিস সহ 9টি উপজেলার সকল নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এই সময় সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী রবিবার ও সোমবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস সহ 9টি উপজেলার সব নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার সকাল 10টা থেকে প্রচারণায় নামেন প্রার্থীরা। ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজি ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আশপাশের টক দোকান, চায়ের দোকান, খাবারের হোটেল ও একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে প্রচারণা চালান তারা। সমর্থন আদায়ে শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামী। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী নূর আলম। জামায়াতের বিক্ষোভের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, ঢাকার কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা কি এর মধ্যে অংশ নিয়েছেন কিনা জানাবেন? তারা কি বলছেন, সার্বিক পরিস্থিতি কি দেখছেন সেখানে? জানেন যে জুলাই যে ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন সহ 5 দফা দাবিতে যে পূর্ব ঘোষিত জামায়াতে ইসলামের যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি বা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট, সেই দক্ষিণ গেটে কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। এর মধ্যে আমরা যেটা দেখেছি, জামাতের যে প্রধান অতিথি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ যে কেন্দ্রীয় নেতারা রয়েছে, সেই কেন্দ্রীয় নেতারা কিন্তু এর মধ্যে মঞ্চে উপবিষ্ট রয়েছেন। এবং আপনি জানেন যে আজকের এই কর্মসূচি কিন্তু 3 দিন ব্যাপী কিন্তু কর্মসূচি চলবে। এর মধ্যে কিন্তু আজকে যে 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং 19 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালকে যে বিভাগীয় শহরগুলো রয়েছে, সেই বিভাগীয় শহরগুলিতেও কিন্তু এই যে তাদের যে কর্মসূচি সে হবে এবং 26 সেপ্টেম্বর অর্থাৎ যে জেলা এবং জেলা পর্যায়ে কিন্তু তাদের এই কর্মসূচি করবে। এর মধ্যে আসলে যেহেতু জানেন যে 5টি দফা থেকে একটু আমি বলতে চাই যে 5 দফা দাবির মধ্যে হচ্ছে যে পিআর পদ্ধতি অর্থাৎ যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে নির্বাচন পদ্ধতি, কিন্তু আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনে কিন্তু আলোচনার মধ্য দিয়েও কিন্তু তারা বারবার একটি দাবি করে আসছেন এবং পদ্ধতিতে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য কিন্তু কয়েকটি ইসলামিক দল সহ আমরা দেখেছি তারা কিন্তু দাবি করে আসছে। এবং আজকে দেখেছো শুধুমাত্র এখানে জামায়াতে না, বেশ 25-60টি যে সম্ভাবনা গুলো রয়েছে, তাদের যে অংশীয় সমমনা যে দলগুলো রয়েছে, তারাও কিন্তু একটি আন্দোলন কিন্তু আজকে তারা যে কর্মসূচি, যে বিক্ষোভ কর্মসূচি, সেটা কিন্তু পালন করছে। এর মধ্যে আমরা দেখেছি উত্তর গেটে জোহরের পর ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামী দল কিন্তু পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা দাবি দিয়েছে। দোলা, এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত যে 5 দফা দাবিতে পূর্ব ঘোষিত জামায়াতে ইসলামীর যে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। এবার কেওয়াই স্টিল চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল অনুষ্ঠিত হয়েছে। 7 দিনব্যাপী মহড়ার অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। স্বাস্থ্য সেবায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক অবদানের উপর গুরুত্ব আরোপ করেন বিমান বাহিনীর কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এর অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় 1200 কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে। বৃহস্পতিবার বেলা 2:45টার দিকে প্রথম চালানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ বোঝাই 2টি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। 3 প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে 90 টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। প্রথম চালানে 1192 কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে। দেশের অভ্যন্তরীণ বাজারের চেয়ে অনেকটা কম দামে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে 37.46 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়।
বাংলাদেশের রূপালী ইলিশের স্বাদের খ্যাতি বিশ্বে ছড়িয়েছে। বিশেষ করে প্রতিবেশী ভারতবাসীর কাছে বাংলাদেশি ইলিশের কদর সবচেয়ে বেশি। আর দুর্গাপূজায় কলকাতার অনেকেই বাংলার ইলিশের স্বাদ নিতে চান। বছর ঘুরে আবারও দুয়ারে কড়া নাড়ছে দুর্গোৎসব। বরাবরের মতো এবারও তাই ভারতে গেল ইলিশের প্রথম চালান। অন্তর্বর্তী সরকারের অনুমোদন দেয়া মোট ১,২০০ মেট্রিক টনের মধ্যে মঙ্গলবার রাতে ৮টি ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানের ইলিশ ভারতে পৌঁছে যায়। রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার নির্ধারিত রপ্তানি মূল্য অনুযায়ী প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে $১২.৫ মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫৬৩ টাকা। মোট ১২৫০ মেট্রিক টন অনুমোদন হয়েছে। তারই ধারাবাহিকতায় ৪০ টনের মধ্যে ভারতে ৪ মেট্রিক টন রপ্তানি হবে। মাছটা বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী ওই দিক থেকে এসছে, বুঝছেন। এখন এই ৩ টন ৬০ কেজি মাছ আছে। এতে এখন বেনাপোল স্থলবন্দরে আছে। এখান থেকে মৎস্য অধিদপ্তর চেক করবে, চেক করার পরে ইন্ডিয়ায় যাবে মাছ। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটিকে ৫০ টন, ২৫টিকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং ২টি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। পুজো উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করেছে। ৩৭টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। স্বাস্থ্য সনদ পরীক্ষা শেষে তাদেরকে ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করি। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। দীপ্ত, বার্তাকক্ষ। সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ওরাও সম্প্রদায়ের কারাম পূজা। ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ৫ পীরডাঙ্গা গ্রামে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা এই উৎসবের আয়োজন করে। প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে আদিকাল থেকে ওরা উপবাস থেকে শুরু করে কারাম বৃক্ষের ডাল পুঁতে পূজা অর্চনা করে আসছেন। পূজা শেষে ঢাক ঢোলের তালে নৃত্য গানে মেতে ওঠেন নারী, পুরুষ, শিশু, কিশোর সকলেই। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। টানা বৃষ্টি উজানে ঢলে বাড়ছে নদ নদীর পানি। বিপদসীমার কাছে বইছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র। নরসিংদীর আলোকবালিতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১ জন, আহত অন্তত ৫ জন। ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম পূজা। সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা। এই ছিল এখনকার মতো।